ঋষিকেশের দ্বিতীয় এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক। আগের এপিসোডটি দেখে না থাকলে আগে দেখে নিও। আগের এপিসোডে ঋষিকেশের নৈসর্গিক দৃশ্যের কথা বলেছি কি করে এখানে পৌঁছবে, কোথায় থাকবে, কত রকমের থাকার ব্যবস্থা রয়েছে, কি করবে, কোথায় কোথায় যাবে, কিভাবে ঘুরবে। আর বলেছি এখানকার সবথেকে বড় প্রতিষ্ঠান পরমার্থ আশ্রমের কথা। দেখিয়েছি সেখানকার সন্ধ্যা আরতি, সঙ্গে একটু খাওয়া দাওয়ার কথাও। সারা রাত বৃষ্টির পর সকালটা দেখো, ব্যালকনির সামনে রামধনু। সবার আগে চলে গেলাম সকালের যোগা সেশনে। অনেক রকম সেশন আছে, তার অনেক রকম রেট আছে, তবে আমি একটা এলিমেন্টারি যোগা সেশনে জয়েন করলাম মাত্র 2 ঘন্টার জন্য। ঋষিকেশে এলে দুটো কাজ করতেই হবে। প্রথম যেটা করলাম, যোগা অ্যান্ড মেডিটেশন, এবং দ্বিতীয় অ্যাডভেঞ্চার স্পোর্টস, যার মধ্যে রয়েছে বাঞ্জি জাম্পিং, জিপ লাইন এবং রিভার র্যাফটিং। আমি এসেছি রিভার র্যাফটিং করতে। লক্ষ্মণঝোলার দুপাশেই প্রচুর রিভার র্যাফটিং এজেন্সি রয়েছে। সেখান থেকে বুক করা যায় 300 টাকা থেকে 3000, বিভিন্ন রেঞ্জের রিভার র্যাফটিং। ব্যাস তারাই তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে সেই রিভার র্যাফটিং পয়েন্টে, দেবে সমস্ত গিয়ার, এবং তারপর হবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঋষিকেশের ওপর দিকে জলের স্রোত প্রচুর, তো প্রথম দিকে কিছু করতেই হয় না, নিজে থেকেই যেন রেফট চলে যাচ্ছে। আর যখন র্যাফটটি এই লক্ষ্মণঝোলার তলা দিয়ে যায়, বিশ্বাস করো এক অদ্ভুত অনুভূতি হয়। কিন্তু যখন সেই প্রথম বাঁকে প্রচণ্ড খরস্রোতা অংশে র্যাফট টলমল করে, তখন আসলে আমাদের সব থেকে বেশি থ্রিলিং লাগে। আর এই থ্রিলটার জন্যই বোধহয় আমরা র্যাফটিংকে অ্যাডভেঞ্চার স্পোর্টস বলি, না হলে শুধু ফ্লোট করার জন্য এটাকে অ্যাডভেঞ্চার বলা যায় না। আর এই বিভৎস জায়গাটা, মাত্র কয়েক মিনিটের জার্নিটা যখন তুমি ক্রস করে ঘুরে আবার সমতলে যাবে, দেখো আমরা সবাই কেমন দাঁড়িয়ে পড়ে চিৎকার করে হর হর মহাদেব বলছি। কেন না, আমরা পেরেছি এই থ্রিলিং জায়গাটাকে ক্রস করতে। বিশ্বাস করো এক অদ্ভুত অনুভূতি হয়, কিছু পারার অনুভূতি, ভয়কে জয় করার অনুভূতি। এটাকে তো আমরা থ্রিল বলি, তাই না? আর তারপর এক অদ্ভুত তৃপ্তি হয় আমাদের মধ্যে। অনেকে তো আর অপেক্ষা করে না। এই অবস্থাতেই যখনই একটু সমান জায়গায় চলে আসে, ব্যাস তারপর সব ঝপাঝপ নেমে পড়ে জলে। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তোমার যে লাইফ জ্যাকেট আছে, তুমি যদি সাঁতার নাও জানো তাও তুমি ডুববে না। মাথায় যাতে আঘাত না লাগে তার জন্য হেড গিয়ারও রয়েছে। এবং তারপরে নিজেকে জলের মধ্যে, মা গঙ্গার মধ্যে সঁপে দিতে ভারী অদ্ভুত লাগে। আমি আবার বলছি, ভয়ের কোনো কারণ নেই, তুমি ডুববে না। তোমার রয়েছে ভালো লাইফ জ্যাকেট এবং হেড গিয়ার। ঋষিকেশে র্যাফটিংয়ের অভিজ্ঞতা ইজ এ মাস্ট। আজ ঋষিকেশ দ্য যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু কি করে হলো জানতে হলে এক্সপ্লোর করতেই হবে দ্য রুইন্স অফ দ্য বিটল আশ্রম বা 84 কুঠিয়া, গ্লোরিয়াস হিস্ট্রি অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ঋষিকেশ। যদিও এই আশ্রমটিকে বলা হয় 84 আশ্রম, আসলে এটির অন্য নাম বিটল আশ্রম। কেন সেটাও বলবো তোমাকে। তবে তার আগের পরিবেশটা দেখো, চারিদিকে বন জঙ্গলের মাঝে একটা সরু পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে, আর তার পাশে এই আশ্রম। এই স্থান এবং আশ্রমটিকে ম্যানেজ করছে উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট। অদ্ভুতভাবে না? এখানকার এন্ট্রি ফি ইন্ডিয়ান
200, সিনিয়র সিটিজেন 100, স্টুডেন্ট 50 রুপিস এবং ফরেনার্স 1200 রুপিস। এন্ট্রির জন্য পয়সার সঙ্গে সঙ্গে তোমার আইডি কার্ড কিন্তু মাস্ট। না, কোনো কপি দিতে হবে না, কিন্তু আইডি দেখাতে হবে। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ফরেস্ট ডিপার্টমেন্ট কেন একটা আশ্রমের দেখাশোনা করছে? তার কারণ এখানেই। এই স্থানটি আসলে রাজাজি টাইগার রিজার্ভের অন্তর্গত। হ্যাঁ, এটা রিজার্ভ ফরেস্ট এবং রিজার্ভ ফর টাইগার্স, তার মধ্যেই একসময় গড়ে উঠেছিল এই আশ্রম। এটি আশ্রমের মূল দরজা এবং আশ্রমের বাউন্ডারির বাইরেও রয়েছে আরও একটি বাউন্ডারি, যাতে কোনো পশু এই আশ্রমের এরিনাতে ঢুকে পড়তে না পারে। ঢুকেই সামনে রয়েছে একটি সাইট ম্যাপ এবং মার্ক বোর্ড, কোথায় কি আছে দেখার। সত্যি বলতে এই আশ্রমের ইতিহাসকে না জানলে কিন্তু ঋষিকেশকেই জানা হবে না। তাই আজ তোমাকে একটু সময় দিতেই হবে, ধৈর্য ধরতেই হবে এই বিটল আশ্রম এক্সপ্লোর করার জন্য। এই মেডিটেশন কেভগুলো তৈরি হয়েছিল 1976 থেকে 78-এর মধ্যে সন্ন্যাসীদের থাকা ও সাধনার জন্য। এই মেডিটেশন কেভগুলো দেখতে অনেকটা ইগলুর মতন, না ডাবল ডেকার ইগলুর মতন। হ্যাঁ, আর এগুলো তৈরি হয়েছে, দেখো কত ছোট ছোট নুড়ি পাথর দিয়ে, এগুলো সব আনা হয়েছিল গঙ্গার থেকে। সো গঙ্গার নুড়ি পাথর দিয়ে তৈরি হয়েছিল এই অগণিত ডাবল ডেকার ইগলুর মতন মেডিটেশন কেভ। কিন্তু ঋষিকেশের যোগ সাধনা ও মেডিটেশন কি করে ইন্টারন্যাশনাল হলো, গ্লোবাল হলো, তার জন্য জানতে হবে মহারিষি মহেশ যোগীকে। মহারিষি মহেশ যোগীকে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন বা টিএম এর স্রষ্টা বলে মনে করা হয়। কিন্তু কি এই টিএম হলো একটি মন্ত্রভিত্তিক ধ্যান কৌশল, শান্তির, সতর্কতার। আসনে বসে চোখ বুজে বিশেষ মন্ত্র নীরবে আওড়াতে হবে এবং ধীরে ধীরে নিজের মনকে তুলে যেতে হবে একটা অন্য পর্যায়ে। বলা হয় এর ফলে মানুষের মনের শক্তি, মানসিক শক্তি এবং ক্রিয়েটিভিটি অসম্ভবভাবে বৃদ্ধি পায়। কিছু কেভ ভারী সুন্দর, একটু অন্যরকম। এই যেমন কেভ নাম্বার 38, ওপরে রয়েছে একটি টেরেসের মতন অংশ যেখানে বসে মেডিটেশন করা যায় ডোম ছাড়াও। ঢুকেই ডান দিকে রয়েছে একটি কিচেন, তারপরে একটি টয়লেট এবং তারপরে থাকার জায়গা। এবার বলি এই আশ্রমের কথা। মহারিষি মহেশ যোগী তৎকালীন উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে 14 একর বনভূমি লিজে নেয়। মুনিকিরেতির অপরদিকে গঙ্গার পাড়ে 150 ফিট টিলার ওপর গড়ে ওঠে একটি আশ্রম 1961 সালে। 1963 সালে একজন আমেরিকান ডোনার ডরিস ডিউক দান করেন $1,00,000, আর মহর্ষি মহেশ যোগী সেই দিয়ে তৈরি করেন 84টি মেডিটেশন কেভ। আর সেই থেকেই লোকাল লোকেরা এই আশ্রমটিকে বলতে আরম্ভ করলো 84 কুটিয়া বা 84টি কুটির। তৈরি হয় ইন্টারন্যাশনাল একাডেমি অফ মেডিটেশন, মণিকোট, ঋষিকেশ। ধীরে ধীরে ইউরোপ এবং আমেরিকা থেকে মানুষ আসতে আরম্ভ করে যোগ সাধনা শেখার জন্য, বিশেষ করে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন শেখার জন্য। ইনস্টিটিউট তো ছিলই। এই আশ্রম ইন্টারন্যাশনাল ফেম পায় যখন ব্রিটিশ রক ব্যান্ড বিটলসের সদস্যরা চলে আসে এখানে। বছরটা ছিল 1968, ফেব্রুয়ারি টু মার্চ। আসে বিটলসের বিখ্যাত সিঙ্গার জর্জ হ্যারিসন এবং জন লেনন এবং তাদের স্ত্রীরা। আসে প্যাটি বয়েড এবং সিনথিয়া লেনন এবং বয়েডের বোন জেনি। মহর্ষি মহেশের সঙ্গে তাদের বিটলস গ্রুপের ছবি পাবে এই সংগ্রহালয়ে। সেই 60s বিটলস পৃথিবীর সবথেকে পপুলার রক ব্যান্ড
প্রায় প্রায় মিউজিকের ভগবান মনে করা হতো তাদের। তারা যখন এখানে চলে আসে তাদের পেছনে চলে আসে প্রচুর প্রচুর ক্যামেরাম্যান এবং এবং সমস্ত জার্নালিস্টরা। পৃথিবীর বিভিন্ন পত্রিকায় পত্রপত্রিকায় উঠে আসে এই 84 কুঠিয়া বা বিটল আশ্রমের নাম। বিটলসের গ্রুপ এখানে থেকে বেশ কিছু রচনা তৈরি করে, বেশ কিছু মিউজিক কম্পোজ করে এবং বেশ কিছু অ্যালবামও রিলিজ করে। তার মধ্যে অত্যন্ত পপুলার ছিল দ্য হোয়াইট অ্যালবাম। শুধু বিটলস নয়, স্কটিশ সিঙ্গার এবং সংরাইটার ডোনোভ্যানও এসেছিল এখানে। তারপরে এসেছিল ইউরোপ থেকে মিয়া ফেরো, মাইক লাভ। তারা ছিল দ্য বিচ বয়েজ গ্রুপের সংরাইটার। এসেছিল পৃথিবী বিখ্যাত ফ্লুটিস্ট পল হর্ন। বুঝতেই পারছো, সারা পৃথিবীর তারকারা এক সময় জমা হয়েছিল এখানে মেডিটেশন শিখতে এবং সেই সঙ্গে তাদের মানসিক শক্তি এবং ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করতে। তাই এই আশ্রম উঠে আসে সারা পৃথিবীর পটে একটি বিখ্যাত মেডিটেশন সেন্টার হিসাবে, ইন্টারন্যাশনাল একাডেমি অফ মেডিটেশন। আজও এখানে আসে প্রচুর বিদেশি পর্যটক এবং তারা বোঝার চেষ্টা করে যে সারা পৃথিবীর তারকারা কিসের আকর্ষণে এসেছিল এখানে আর কিভাবে তাদের ক্রিয়েটিভিটি এনহ্যান্স হয়েছিল। তবে আমাদের কেন এত অনীহা? আমাদের কি বিশ্বাস নেই আমাদের নিজেদের মেডিটেশন প্রসেসে? আমরা কেন উদাসীন এই বিটল আশ্রম নিয়ে? আমরা কজন স্বদেশি পর্যটক আসি এখানে, দেখি বা বোঝার চেষ্টা করি আমাদের আধ্যাত্মের গরিমাকে। প্রচুর গ্রাফিটি দেখতে পাবে এখানে। আমি এখন ঢুকছি বেদ ভবনে। তৈরি হয়েছিল 1976 খ্রিস্টাব্দে, কিন্তু এই যে গ্রাফিটিগুলো দেখছো এখানে দেখতে পাচ্ছ, এটা হলো বিটলসদের সদস্যরা। বাদিক থেকে জর্জ হ্যারিসন এবং জন লেনন, ডান দিকে রয়েছে প্যাটি বয়েড এবং সিনথিয়া লেনন। রয়েছে আরও অনেক রকমের গ্রাফিটি। আর অন্যদিকে দেখা যাচ্ছে একটি পোডিয়াম, যেখানে আসনে রয়েছে সেই 4 জন মহারিষি মহেশ যোগীর সঙ্গে। সেই 60s এই আশ্রমে পৌঁছানো কিন্তু খুব সহজ ছিল না। ছিল একমাত্র লক্ষ্মণ ঝোলা। সেটি ক্রস করে প্রায় 5 কিলোমিটার গঙ্গার পাড় ধরে হেঁটে এসে তারপর সেই 150 ফিট খাড়া পাহাড় উঠতে হতো, কারণ তখন রামঝোলা বা জানকী ব্রিজ কোনোটাই ছিল না। তা সত্ত্বেও তো এত মানুষ, এত তারকারা এসে পৌঁছেছিল এই আশ্রমে এবং ছিল এখানে। Yes, we are all here on a yoga retreat from Australia. Okay. Yes. Okay. Yes. Okay, So that's we good. for 10 days yoga, transcendental meditation for 7 years. Okay. And so I know a little bit about Maharishi Mahesh Yogi. Mahesh. Yes, and yes. Nice to talk. Thank you. And Really, to you very too. nice to yes, talk to you. Thank you. Enjoy your time. You too. Yes, bye. Bye-bye. সামনে দেখা যাচ্ছে একটি বিশাল আকারের 4 তলা বিল্ডিং। এখন পুরো খালি, কিন্তু এই বিল্ডিংটির কনস্ট্রাকশনটি ভারী অদ্ভুত। একদিক থেকে মনে হবে অনেকটা পিরামিডের মতন, আবার প্রতিটি রুমের সাথে রয়েছে ব্যালকনি এবং সেগুলোতে রয়েছে আর্চ, সেই অনেকটা মুঘল টাইপের আর্চ। এবং এই বিল্ডিংটিতে থাকতো প্রচুর, প্রায় 2000 স্টুডেন্ট। বিদেশি ভক্তদের কথা মনে রেখে সেগুলোকে বানানো হয়েছিল অত্যন্ত লাক্সারিয়াস। এই বিল্ডিংয়ের দেয়ালে পাবে প্রচুর গ্রাফিটি। আর এর ছাদে হতো বিভিন্ন রকমের কনসার্ট এবং মিউজিক্যাল এক্সট্রাভ্যাগেন্সা। আর সেই ছাদের উপরে কী ছিল জানো? দেখাচ্ছি তোমাকে। অদ্ভুত আকারের ডোম। বিদেশি ভিজিটর বা স্টুডেন্টদের দেখাশোনার জন্য, বিশেষ করে ইউরোপিয়ানদের,
দেখাশোনার জন্য এখানে ছিল একজন আমেরিকান ভক্ত, ন্যান্সি কুক ডি হেরেড। এবার ঢুকছি 84 কুঠিয়ার ডেনে। দেখো এখানকার কনস্ট্রাকশন, দুপাশের দেয়ালগুলোও তৈরি হয়েছে গঙ্গার নুড়ি পাথর দিয়ে। আর জায়গাটি অনেকটা কেভের মতন এবং ভেতরে আলো কিন্তু বেশ কম। এখানে রয়েছে একটি স্থান যেখানে জানি না কোনো ঠাকুর দেবতা তো আমি দেখিনি, হয়তো গুরুদেবী বসতেন, এবং তারপরে এর মধ্যে দিয়ে গিয়ে পৌঁছবে একটি বিশাল বিশাল বড় অডিটোরিয়ামে। তার ওপরটা ভেঙে পড়েছে। বলা হতো এখানে একসময় একসাথে প্রায় 2000 ভক্ত দাঁড়াতে বা বসতে পারত এবং তাদেরকে সম্বোধন করত গুরুদেব এই স্টেজ থেকে। কিন্তু এই জায়গাটি বিশেষ কেন তাও বলছি। এখান থেকেই তোমাকে ঢুকতে হবে একেবারে অন্ধকার কেভের মধ্যে, সেই 84 কেভ, 84 কেভস, যার মধ্যে হবে একেবারে শেষ পর্যায়ের ধ্যান। হ্যাঁ, এই দেখো ছোট ছোট ঘর রয়েছে এর মধ্যে, অন্ধকার ঘর। এগুলোও সব তৈরি হয়েছে গঙ্গার নুড়ি পাথর দিয়ে। এর মধ্যে অন্ধকারের মধ্যে ছোট ছোট কক্ষের মধ্যে করতে হবে ধ্যান। আমি আলো দিয়ে দেখার চেষ্টা করলাম, কিছুই নেই, এখন পরিষ্কার রয়েছে। ছোট ছোট ঘর, একটার পর একটা, মোট 84টি ঘর রয়েছে। শুধু এখানে নয়, আরও কতগুলো কম্পাউন্ড। মনে রেখো এগুলো কিন্তু সব আন্ডারগ্রাউন্ড, একদম আন্ডারগ্রাউন্ড, সত্যিকারের কেভের মতনই। 84 কেভ ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের জন্য। কিছু কেলেঙ্কারি ও কন্ট্রোভার্সির পর মহর্ষি মহেশ 1980 নাগাদ দেশ ছেড়ে বিদেশে চলে যান। 1981-তে ফরেস্ট লিজ শেষ হয়। 90-এর মাঝামাঝি সরকার স্থানটিকে পুনরধিগ্রহণ করে। আজ স্থানটি রাজাজি টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত। মানুষ ও ঋষি মহিষীদের আনাগোনা বন্ধ হয়ে যায় আশ্রমে। ধীরে ধীরে জঙ্গলে ভরে যায় আশ্রম। এই দেখো এখানেও রয়েছে আরও একটি মেডিটেশন কেভ ক্লাস্টার। আজ ভাবলে অবাক লাগে, শুধু এই আশ্রমের জন্যই ছিল গোটা একটি পোস্ট অফিস। বুঝতে পারছো এই আশ্রমের গুরুত্ব কতটা ছিল 60 এবং 70 দশকে। 2007 সালে জেরি হাল বিবিসির জন্য একটি টিভি সিরিয়াল তৈরি করেন, নাম গুরুজ। তাতে এই আশ্রমটিকে আবার পৃথিবীর কাছে তুলে ধরা হয়। আবার নতুন করে সবাই ভাবতে আরম্ভ করে এই আশ্রমটিকে নিয়ে, এমনকি আমাদের সরকারও। 2015-র পর আশ্রমটিকে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এই আশ্রমের গৌরবময় ইতিহাসকে পর্যটকের কাছে তুলে ধরার জন্য। ডোম এবং কেভগুলোর সংস্কার কাজ চলছে। হয়তো ভবিষ্যতে পর্যটকদের এখানে থাকার ব্যবস্থাও করা হবে। ঋষিকেশে এসে আরও দেখে নিতে পারো গা ছমছমে ভূতনাথ মন্দির। আর সেই মন্দিরের ওপর থেকে একটা বার্ডস আই ভিউ পাবে পুরো ঋষিকেশের। নীলকণ্ঠ মহাদেব মন্দির পাহাড়ের আরও উঁচুতে। বলা হয় এখানে বসে মহাদেব সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করেছিল। দেখে নিতে পারো ঋষিকেশের খুব কাছেই 3টি ধাপে খুব সুন্দর নীল ওয়াটারফল। এখানে সবাই গিয়ে চানও করে। বশিষ্ঠ গুফাতেও যেতে পারো। তার সামনে মা গঙ্গা, সবথেকে প্রশস্ত, শান্ত এবং সবথেকে সুন্দর। আর তোমার অতি পরিচিত গঙ্গা আরতি দেখতে যেতে পারো এখানকার ত্রিবেণী ঘাটে। এবার বলি কদিন যথেষ্ট ঋষিকেশের জন্য। আমার মনে হয় ঋষিকেশ র্যাপিড টাচ সাইট সিইং ডেস্টিনেশন নয়, এটিকে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রিট্রিট ডেস্টিনেশন হিসাবে ধরা যেতে পারে। কমপক্ষে 5 থেকে 7 দিন থেকে মেডিটেশন কোর্স ভর্তি হয়ে বা অ্যাটেন্ড করে ধীরে সুস্থে
দেখে নেওয়া যায় ঋষিকেশ। সবশেষে বলি, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। হর হর মহাদেব।